সবাই শপথ করেন আজকে এবং যে কয়টা 3টে ক্লাসের যে নৈতিকতা হবে এর বাইরে কোনো কিছু পড়া যাবে না। যা পড়াবো এর বাইরে আর কোনো বই শিট কোনো কিছুতে চোখ দেওয়া যাবে না। এই শপথ করেন সবাই, নাহলে নৈতিকতায় খারাপ করবেন। যা পড়াবো এর বাইরে আর কোনো বই শিট কোনো কিছুতে চোখ দেওয়া যাবে না। ওকে, যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম, যারা গুড মর্নিং দিচ্ছেন গুড মর্নিং। সরি কেন, সরি কেন? এই সরির কি হয়েছে একটু বলেন। শিহাব, শিহাব সরি কেন? এই শিহাব নামে আমার ব্যাচে যারা আছে তাদের বিয়ে আমার দেওয়া লাগে আর কি। ঠিক আছে, এর পর্যন্ত যে কজন শিহাব আইছে সবার বিয়ে আমার দেওয়া লাগছে। আমাদের আলোচনার শুরুতে থাকবে যে প্রশ্ন অ্যানালাইসিস। আমরা যদি পিএইচসি সিলেবাসটা দেখি তাহলে একটু দেখতে পাবো আমরা, সাথে সাথে লিখে ফেলবেন যে মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের সংখ্যা। এই জায়গা থেকে প্রশ্ন আসছে। আমি আপনাদেরকে এর আগে কাজ দিয়েছিলাম যে 35 থেকে 45 বিসিএস পর্যন্ত প্রশ্নগুলো পড়ে ফেলবেন। মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের সংজ্ঞা, এই জায়গা থেকে বেশ কিছু প্রশ্ন এ যাবৎকাল পর্যন্ত আসছে এবং সেই সংখ্যাটা যদি বলি তাহলে অনেক বেশি, অর্থাৎ এই সংজ্ঞা রিলেটেড যেগুলো আপনি আসলে মুখস্থ করলে আপনার কমন আপনি এখানে পাবেন। ঠিক আছে, যেমন এই সংজ্ঞা রিলেটেড আমরা যদি মূল্যবোধের সংজ্ঞায় যাই, আমরা প্রশ্ন পরে অ্যানালাইসিস করব। আমরা যদি মূল্যবোধের এই আলোচনাটায় যাই যে মূল্যবোধ আসলে কি, আমরা খুব সংক্ষেপে পড়ব, এই সব বেশি খুব খুব পড়ব না। আমরা যদি মূল্যবোধের কথাটা একটু বলার চেষ্টা করি যে মূল্যবোধ হলো ভ্যালুস।
মূল্যবোধের ইংরেজি কি? ভ্যালুস। আবার আমরা যদি পুরো সবগুলো বিষয়ে, যেমন অনেকগুলো জিনিস আমাদের জানতে হবে। একটা হলো নীতিবিদ্যা, তারপরে হচ্ছে নীতিতন্ত্র, এগুলোর ইংরেজি মুখস্থ করে ফেলবো আমরা, হ্যাঁ। নীতিতন্ত্র, তারপরে হচ্ছে ধর্মতন্ত্র, ধর্মতন্ত্র, তারপরে হচ্ছে পরনীতিবিদ্যা, পরনীতিবিদ্যা। তাহলে দেখেন, এই ইংরেজিগুলো যদি আমরা একটু জেনে রাখি, যে মূল্যবোধ হলো ভ্যালুস, নীতিবিদ্যা হলো এথিক্স, যেটা আমাদের কাছে মনে হয় যে নৈতিকতার ইংরেজি বোধহয় এথিক্স না, নৈতিকতার ইংরেজি হলো মোরালিটি, নৈতিকতা, মোরালিটি। তাহলে এইটা আমরা গোলাবো না। এথিক্স হলো নীতিবিদ্যা, আর মোরালিটি হচ্ছে নৈতিকতা। আমরা অনেক সময় নৈতিকতাকে এথিক্স বলি, তারপরে মূল্যবোধকে ভ্যালুস বলি, সুশাসনকে গুড গভর্নেন্স বলি। ঠিক আছে, আমরা এই জিনিসটা আজকে জানলাম যে এই জায়গাটা আমাদেরকে ঘোলানো যাবে না। তারপরে নীতিতন্ত্র হলো এথিওলজি, এথোলজি। এরপরে ধর্মতন্ত্রের কথা যদি বলি তাহলে থিওলজি, থিওলজি। আর পরনীতিবিদ্যা যদি বলি যে ম্যাথামেটিক্স, মেটাএথিক্স। দেখেন, এই ইংরেজিগুলো আপনার কাজে দিবে। METAETHICS, ম্যাথাএথিক্স। এই যে ইংরেজিগুলো আপনার কাজে দিবে, দেখবেন টুপ করে এর একটা ইংরেজি চলে আসছে, এর একটা মিনিং দেখবেন পরীক্ষায় চলে আসছে। হ্যাঁ, আজকে তো ক্লাসে সবার আসা উচিত, কারণ নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের ক্লাস বলতে কথা, সবারই আসা উচিত। তা আমরা যদি আমরা খুবই কনসাইজ করে পড়বো, খুব বেশি পড়বো না। আমি বিলিভ করি 35 থেকে 45-এর বিসিএস এর কোশ্চেন গুলো যদি আপনি দেখেন 3-4টা কমন পাবেন। ঠিক আছে, তো দেখেন, লেখা হইলে ডাল লেখেন। আমরা মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের সংজ্ঞা বা মূল্যবোধ এই সংক্রান্ত ব্যাপারে আমরা যদি এইটুকের নাম দিই, যে আমরা একটু মূল্যবোধ সম্পর্কে এখন জানবো। হুম আমরা মূল্যবোধ সম্পর্কে একটু জানবো, যে মূল্যবোধটা আসলে কি। খুবই সংক্ষেপে আমরা আমাদের মূল্যবোধ সম্পর্কে জানবো। যদি মূল্যবোধ সম্পর্কে বলি, যে মানুষের আচরণকারী পরিচালনার মানদণ্ডকে মূল্যবোধ বলে। পরিচালনাকারী নীতি ও মানদণ্ডকে মূল্যবোধ বলে। মানুষের আচরণকারী নীতি ও মানদণ্ডকে মূল্যবোধ বলে। দেখা যাক, আপনাদের দুলাভাই বাংলাদেশ পড়াইছে, জিওগ্রাফি পড়াইছে, ইন্টারন্যাশনাল পড়াইছে, নৈতিকতা কেমন পড়ায়, কে কত মার্ক, মানে কে কতটা গ্রেড দিতে চান, যে বাংলাদেশ বেশি ভালো পড়াইছি না আন্তর্জাতিক বেশি ভালো পড়াইছি না ভূগোল বেশি ভালো পড়াইছি না নৈতিকতা বেশি ভালো পড়াইছি। দেখা যাক, সবচেয়ে কঠিন সাবজেক্ট, সবচেয়ে বিদঘুটের সাবজেক্ট এখন আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতেছি। মানুষের আচরণকারী নীতি ও মানদণ্ডকে মূল্যবোধ বলে। অর্থাৎ ধরেন, আপনার আচরণ কেমন, আপনার নীতি, মানে এই যে আপনার যে আচরণটাকে যে পরিচালনা করে, আপনার যে ভেতরটা, আপনার যে নৈতিকতা, এই যে মেজারমেন্ট, হ্যাঁ, যে যে জায়গাটা, এই মেজারমেন্টটাই হচ্ছে মূল্যবোধ। দেখবেন, আমরা গাড়িতে উঠলে লেখা দেখি যে ভদ্রতাই বংশের পরিচয়। এটা হলো আপনি মানুষের সাথে কি আচরণ করতেছেন, এটা দিয়ে মেজার হচ্ছে
যে আপনি আসলে কোন টাইপের মানুষ, আপনার বংশ পরিচয় কি, আপনি ভালো মানুষ নাকি আপনি খারাপ মানুষ, নাকি আপনি নোংরা মানুষ, কি? যেমন আহ একটা মেয়ে, সে কিন্তু একটা পুরুষের মানে মেয়েদের সৃষ্টিকর্তা একটা শক্তি দিয়েছে, অন্তঃশক্তি দিয়েছে। একটা মেয়ের দিকে একটা ছেলে কিভাবে তাকাচ্ছে এটাকে বোঝার ক্ষমতা দিয়েছে মেয়েকে, যে সে কি আহ মানে ভালোবাসার চোখে তাকিয়েছে নাকি নোংরা চোখে তাকিয়েছে, এটা কিন্তু মেয়ে বোঝে। এই মেয়েটা এই যে যে মানদণ্ডের মাধ্যমে বুঝে নিল যে আসলে মানে সে যে জাজমেন্টটা করলো এইটা হচ্ছে তার মূল্যবোধ, আর ওই যে যে ব্যক্তিটা ভালোবাসার চোখে তাকালো এটা তার মূল্যবোধ, নোংরা চোখে তাকালো এইটা তার মূল্যবোধের অবক্ষয়। তাহলে আমরা দেখলাম যে মানুষের আচার আচরণকারী, আপনার আচরণ কেমন হবে, ম্যানারটা কেমন হবে, এটা নীতি ও মানদণ্ডকে মূল্যবোধ বলা হয়। তাহলে পরীক্ষায় কি আসবে, মানুষের আচার আচরণকারী নীতি ও মানদণ্ডকে কি বলে? আপনি উত্তর দিয়ে দিবেন মূল্যবোধ। আহ মানুষের, যদি আমরা বলি যে মানুষের কর্মকাণ্ডের, মানুষ যা কিছু করে এটা ভালো করলো না মন্দ করলো, এই ভালো মন্দ, আপনাদের নৈতিকতার ক্লাসে অনেকগুলো মেডিটেশন থাকবে আমার, যেগুলো মিস করলে আপনার অনেক কিছু মিস হয়ে যাবে। মানুষের কর্মকাণ্ডের ভালো মন্দ বিচার করার ভিত্তি হচ্ছে মূল্যবোধ। এখন দেখেন, আপনি কিছু কাজ করলেন, হ্যাঁ, এই কাজ কর, এই কাজ করলেন, এই কাজটা আমরা বলি না ও কাজটা ভালো করেছে, ও কাজটা খারাপ খারাপ করেছে, এই যে জাজমেন্টটা আমরা করতেছি, বিচারটা আমরা করতেছি, যে ভিত্তির উপরে আমরা এই বিচারটা করতেছি সেটাই হচ্ছে মূল্যবোধ। কিভাবে? এই ভিত্তিটা কি? একজন চুরি করলো, চোর, আমরা ধরে নিচ্ছি যে সে খারাপ কাজ করেছে। এখন কি দিয়ে জাজমেন্ট করলাম? ধর্ম দিয়ে জাজমেন্ট করলাম, নৈতিকতা দিয়ে জাজমেন্ট করলাম যে চুরি করা অপরাধ, চুরি করা পাপ, মিথ্যা বলা পাপ, আমরা এটাকে ইয়ে করলাম। আমরা আমরা জাজমেন্ট করি, যেমন আমরা কথায় কথায় বলি লোকটা লোভী, লোকটা দুষ্কৃতিকারী, লোকটা হচ্ছে অনৈতিক, লোকটা হচ্ছে আচরণ ভালো না, লোকটা মিথ্যাচার করেছে, লোকটা পাপ করেছে। হুম, এই জাজমেন্টটা শুধু মানুষকেই করা যায়, এটা আর পশু পাখিকে, পশু পাখির কোনো মূল্যবোধ নাই। কিন্তু আবার কোথাও কোথাও বলা হয়েছে, যেমন কোনো কোনো ক্ষেত্রে, যেমন মানুষ আশাফুল মাকলুকাত, সে সৃষ্টির সেরা, আহ তার হচ্ছে মূল্যবোধ থাকবে, তার মূল্যবোধের অবক্ষয় হবে, তার নৈতিকতা থাকবে, সে অনৈতিক কাজ করবে। কারণ শয়তানের কাজ হচ্ছে মানুষকে দিয়ে অনাচার করানো, অনৈতিক কাজ করানো, মিথ্যা বলানো, খারাপ কাজ করানো, এটা শয়তান তাকে প্রপঞ্চ করে থাকে। কিন্তু দেখেন, আমরা যদি স্বাভাবিক প্রবৃত্তিগুলো দেখি মানুষ এবং পশু পাখির মধ্যে, তাহলে আমরা দেখতে পাবো যে পশু পাখির যদি পেটে খাবার থাকে ও আর শিকার করে না। ধরেন একটা পেট ভর্তি মানে খেয়েছে, বাঘ একটা হরিণ খেয়েছে, এখন যদি সামনে আর একটা হরিণ দেখে ওই হরিণটাকে কিন্তু ও খাবে না। কিন্তু মানুষ ওর গলা পর্যন্ত ভরে গেলেও যদি আরেকটু পায়, আরেকজনেরটা কিন্তু থাবা দিয়ে খেয়ে ফেলবে। বা মানে পরোক্ষ কথা হচ্ছে যে মানুষ মানে কোনো কিছুতেই সন্তুষ্ট নয়। এই যে মানুষের সন্তুষ্ট নয়, মানুষের এই যে যে আগ্রাসন, মানুষের এই যে যে চাহিদা, এই যে যে ভ্যালুস, এই যে যে আচরণ, এইটার যে মানদণ্ড যেটা দিয়ে আমরা এটাকে মেজারমেন্ট করি, এইটা হচ্ছে মূল্যবোধ। এটা দিয়ে আমরা মানুষের মূল্যবোধটাকে মেজার করি।
একদম বলা ঠিক হবে কিনা জানি না, রোজার মাস, তারপরেও বলি। একজন ইংলিশ রাইটার বলছেন যে মানুষ কেমন প্রাণী, দেখেন মানুষের ভ্যালুসটা কি। যত পশু পাখি আছে তারা আহ, তার সঙ্গীর সাথে বছরে একবার মিলিত হয়, দেখেন। কিন্তু মানুষ হচ্ছে সেই প্রাণী যে প্রয়োজনেও মিলিত হয়, অপ্রয়োজনেও মিলিত হয়। সো এই যে মানুষের এই যে সবকিছুর যে বিচার করার ক্ষমতা, এই যে মানুষের ভ্যালুস গুলো বের করার ক্ষমতা, যে মানদণ্ড, যে দাঁড়িপাল্লা, এটাই হচ্ছে ভ্যালুস। আশা করি বুঝতে পেরেছেন। তো এই বিষয়গুলো আমাদেরকে করতে হবে। আহ, মূল্যবোধ থেকে অনেকগুলো বিষয় পরীক্ষায় আসে। যেমন আহ, এরকম আসে যে একজন জনপ্রশাসকের, আপনি ধরেন জনপ্রশাসক হয়ে গেলেন, এই জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ কি। এখানে আবার চারটা অপশন থাকে, চারটা অপশনই ক্রিটিক্যাল থাকে। মৌলিক মূল্যবোধ কি, একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ কি, এটা আহ, থাকে। তো তখন আমাদের কাছে মনে হয় যে একজন জনপ্রশাসকের, এখানে একটা শব্দ বলেছে মৌলিক মূল্যবোধ, তা ওকে। সব একটু জয়েন করুক, হ্যাঁ, অনেকে হয়তো হুম। আমরা বলি যে সভ্য সমাজের মানদণ্ড কি। আমরা বলি যে ওরা সভ্য জাতি, তাইলে ওদের মানদণ্ডটা আমরা কি দিয়ে বের করব। এখানে আমাদের কাছে মনে হতে পারে যে মূল্যবোধ কিনা, নৈতিকতা কিনা, বা অন্য কোনো কিছু কিনা। একটা সমাজ তত উন্নত যেখানকার আইনের শাসন যতটা উন্নত, একটা সমাজ ততটাই ভালো যেখানে আইনের শাসন রয়েছে। তো সভ্য সমাজকে আপনি কিভাবে মেজার করবেন? সভ্য সমাজকে মেজার করতে হলে তার আইনের শাসনকে মেজার করতে হবে। সেখানে কি আইনের শাসন আছে? দেখবেন আমরা অনেক সময় কি করি, যে ভয়ে পাপ করি না। পাপের প্রবণতা কিন্তু সব মানুষের মধ্যে আছে, কিন্তু ভয়ে সেই পাপ কিন্তু আমরা করি না। যে পুলিশে পিটাবে, এই করবে, সেই করবে। এখন ধরেন আমাদের সমাজে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হতো, অনেক খারাপ কাজ কিন্তু বন্ধ হয়ে যেত। এই কারণে সভ্য সমাজের মানদণ্ড যেটা, এই সভ্য সমাজের মানদণ্ড হচ্ছে আইনের শাসন। কি হচ্ছে নেটে? হুম। তাহলে সভ্য সমাজের মানদণ্ড হচ্ছে আইনের শাসন। আমি যা পড়াই দিচ্ছি এর বাইরে আপনার পড়ার দরকার নাই। হ্যাঁ, জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হচ্ছে, যেহেতু মৌলিক কথাটা আছে, তাহলে জনকল্যাণ। যেহেতু মৌলিক কথাটা আছে, সেহেতু জনকল্যাণ হবে। এখন আসেন, আমরা যদি বলি যে আমরা কতগুলো মূল্যবোধ নিয়েই কথা বলতেছি, যে সামাজিক মূল্যবোধ। হুম। সামাজিক মূল্যবোধের ভিত্তি, আমরা যদি সামাজিক মূল্যবোধের ভিত্তিটা দেখি, কি হলো বুঝলাম না, নেটের একটু পর পর আটকে যাচ্ছে, হ্যাঁ।
আহ এখন কি ঠিক আছে? জি, ওকে। তারপর বললাম যে সামাজিক মূল্যবোধের ভিত্তি কি? সামাজিক মূল্যবোধের ভিত্তি হচ্ছে আইনের শাসন, অর্থাৎ সভ্য সমাজের মানদণ্ড হচ্ছে আইনের শাসন। সামাজিক মূল্যবোধের আইনের শাসন থাকবে, সাম্য থাকবে, নৈতিকতা থাকবে। দেখেন, অস্থির হয়েন না। আমি ম্যারাথন নিতে চাইছিলাম, কিন্তু চিন্তা করলাম 4 ঘন্টা যদি নৈতিকতার ক্লাস নেই আপনার মাথা হ্যাং হয়ে যাবে। এই জন্য 4 ঘন্টা আসলে নৈতিকতার ক্লাস নেওয়া হবে না। ঠিক আছে, অতএব সিঙ্গেল ক্লাসই হবে, নো টেনশন। সামাজিক মূল্যবোধের ভিত্তি হচ্ছে আইনের শাসন, সাম্য, নৈতিকতা। এটা মুখস্থ করে ফেলতে হবে। এরপরে নৈতিক শক্তির প্রধান উপাদান। নৈতিক শক্তির প্রধান উপাদান কি? মুখস্থ রাখবেন, সততা ও নিষ্ঠা। আপনার মধ্যে যখন সততা নিষ্ঠা থাকবে না, তখন আপনার নৈতিক শক্তিও থাকবে না। এরপরে এগুলো কিছু মুখস্থ জিনিস দিচ্ছি, বোঝার দরকার নাই। আহ লিখে রাখবেন যে মূল্যবোধের চালিকা শক্তি কি? সংস্কৃতি। সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে আহ একটা অঞ্চল বা একটা ভৌগোলিক সীমারেখা বা নির্দিষ্ট একটি ভৌগোলিক সীমারেখার মানুষের সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো যাওয়া পর্যন্ত তাদের যে অ্যাক্টিভিটিজ, তাদের ভাষা, তাদের কথাবার্তা, তাদের আচরণ, তাদের ধর্ম, তাদের অনুষ্ঠান, তাদের পোশাক পরিচ্ছদ, এটা হচ্ছে তার সংস্কৃতি। এই কারণে মূল্যবোধের চালিকা শক্তি হচ্ছে সংস্কৃতি। আপনি কোন সমাজের বা কোন মূল্যবোধের মানুষ হবেন, এটা আপনার সংস্কৃতি। এখন আপনার ভাষা খারাপ, মানে ভাষা, দেখবেন আহ একটা সমাজ বা একটা রাষ্ট্র বা একটা জায়গায় ভাষা আলাদা, ধর্ম আলাদা থাকতে পারে, তারপরে তাদের হচ্ছে পোশাক পরিচ্ছদ আলাদা হতে পারে, ফুড হ্যাবিটস আলাদা হতে পারে। আপনি হয়তো সাপের মাংস খানই না, আর একজন দেবদাসে খেয়ে বেড়াচ্ছে, তাই আপনি ওকে খারাপ বলতে পারবেন না, তো বলার সুযোগ নেই। না, ওইটা ওর সংস্কৃতি, ওটা ওর ফুড হ্যাবিটস। একজন, এখন হ্যাঁ আমরা বলি যে ওর কি খাচ্ছে, ঘৃণা, আমি আমি ঘৃণার চোখে দেখছি ওকে। আপনি হয়তো ভালো পোশাক পরেন, আর একজন হয়তো একটু আহ অন্যরকম পোশাক পরে, ধরেন মেয়েদের ক্ষেত্রেই বলি, আমরা কিন্তু দেবদাসে বলতেছি ও বেশরম, বেলাজ, লজ্জাহীন, ইত্যাদি ইত্যাদি বলে ফেলতেছি। এখন আপনি একজন আমেরিকানকে এটা বলতে পারেন না, কারণ এটা ওর সংস্কৃতি। আপনি একজন ব্রিটিশকে বলতে পারেন না, এটা ওর সংস্কৃতি, কারণ ও ওই সংস্কৃতি দ্বারাই পরিচালিত। এটা হচ্ছে ওর মূল্যবোধের চালিকা শক্তি। সো এই জায়গাটা আমাদেরকে একটু বুঝতে হবে। দেখেন, লেখেন, মূল্যবোধ শিক্ষা শুরু হয় কোথায়? মূল্যবোধ শিক্ষা শুরু হয় পরিবারে। মূল্যবোধ শিক্ষা বিকশিত হয় কোথায়? এই যে এখানেই প্যাচটা খাবেন, পরীক্ষায় এখানেই ভুল করবেন। বিকশিত হয় কোথায়?
এইটা বিকশিত হয় সমাজে গিয়ে। কারণ আপনার মূল্যবোধের হাতে খড়িটা হয়ে গেল হচ্ছে পরিবারে, আর এটা প্রস্ফুটিত হবে, বিকশিত হবে সমাজে। এখন যখন পরীক্ষা আসলো, মূল্যবোধ বিকশিত হয় কোথায়? তখন কিন্তু আমাদের কাছে মনে হবে মূল্যবোধ বিকশিত পরিবার থেকেই হবে। না, শুরুটা পরিবারে, বিকশিত হয় সমাজে। এখন যেটা ঘটে যায় সেটা হলো, একটু কথাগুলো শোনেন, আমি একটু স্লো বলতেছি। যেটা ঘটে যায়, ধরেন এই যে আমার একটা পারিবারিক মূল্যবোধ আছে, তাহলে আমি সেই সুদূর গোপালগঞ্জ থেকে, একটা অজপাড়াগা থেকে উঠে আসছি। ওখান থেকে একটা মূল্যবোধ, পরিবারের একটা শিক্ষা নিয়ে ঢাকা শহরে আসলাম। এখন ঢাকা শহরে এসে বাংলাদেশের সব জেলার মানুষের সাথে মিশছি, কথা বলছি, গল্প করছি, প্রেম করছি, বিয়ে করছি, ঠিক আছে আর কি, সবই করছি। হ্যাঁ, এই যে এত মানুষের সাথে মিশছি, এত মানুষের ফুড হ্যাবিটস এর সাথে, এত মানুষের সাথে কালচারের সাথে জড়িত হয়েছি, এই যে আমার ওই মূল্যবোধটা কিন্তু ঢাকা আসার পরে সমাজে যখন মিশছি, তখন কিন্তু এটা বিকশিত হয়েছে। কিংবা আপনি যখন ছোটবেলা আপনার পরিবারের বাইরে বিদ্যালয়ে গেছেন, তখন কিন্তু এটা বিকশিত হয়েছে, মাল্টি হয়েছে তখন। অতএব স্টার্ট হয় পরিবারে, আর এটা গ্রো হয় সমাজে। হ্যাঁ, ভালোই লিখেছেন রাকিব হাসান। বিকশিত হবে সমাজে, স্টার্ট হবে পরিবারে। এই কথাগুলো ভুলবেন না, কারণ এগুলো পরীক্ষা আসবে। পরীক্ষা আসলে কিন্তু ভুল করবেন, না জানা থাকলে ভুল করবেন। ঠিক আছে? পরীক্ষায় আসবে মূল্যবোধের অপর নাম কি? মূল্যবোধের অপর নাম কি? মূল্যবোধের অপর নাম কি? বুঝতে পেরেছেন? মূল্যবোধের অপর নাম আসবে, পরীক্ষায় আসবে কি? নৈতিকতা। মূল্যবোধের সিনোনিম হচ্ছে নৈতিকতা, যদিও দুইটা জিনিস কাছাকাছি, বাট এক নয়। এখন যদি আমরা বলি যে নৈতিকতার বিকাশ ভূমি কোথায়, এটাও কিন্তু বিকাশ বলা হয়েছে, বিকাশ ভূমি। নৈতিকতার বিকাশ ভূমি কিন্তু সমাজ। ওটাও স্টার্ট হবে পরিবারে, কিন্তু বিকাশ ভূমি হচ্ছে সমাজ, ছড়িয়ে পড়বে সমাজে। ওকে। নাগরিকের অধিকারকে সংরক্ষণ করে কোনটি? নাগরিকের অধিকারকে সংরক্ষণ করে কোনটি? আপনার সোজা সাপটা তো এগুলো মনে থাকবে না, আমি মাঝে মাঝে যে গল্পগুলো করতেছি এগুলো মনোযোগ দিয়ে শুনেন, কাজে লাগবে। হ্যাঁ, বিকাশ মানে সমাজ, সবসা, জি। বিকাশ তো পরিবারে বিকাশ ঘটার সুযোগ নাই, পরিবারে স্টার্ট হওয়ার সুযোগ আছে। আমরা যদি বলি যে এতিমখানা, তো ওর কি পরিবার আছে? ও তো এতিমখানায় গেছে, বাবা মা নাই, তো ওর কি মূল্যবোধের বিকাশ ঘটবে না? ওটা তো সমাজে গিয়ে ঘটে। বুঝেন নাই? এই যে এই যে এখন এই যে রোজার মাস, রোজার শেষেই দেখবেন মাদ্রাসায় অনেকের বাবা মা নিতে আসবে বাচ্চাদেরকে, কিছু বাচ্চাদেরকে কেউই নিতে আসবে না। তারা কারা? বাবা মা নাই বা রেখে গেছে। তো ওর কি মূল্যবোধ ঘটবে না? ওর মূল্যবোধ ঘটে। ও এই যে সবার সাথে মিলতেছে, মাদ্রাসায় সমাজের সাথে মিলতেছে, এখানে এসে ওর বিকাশ হয়। সো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। নাগরিকের অধিকার সংরক্ষণ করে, নাগরিকের অধিকারকে সংরক্ষণ করে আইনের শাসন। আপনার অধিকার, ধরেন আপনার ভিটে মাটি আছে, বাড়ি ঘর দুয়ার আছে, এটা আপনার অধিকার। এখন আইনের শাসন যদি না থাকে, আরেকজন দখল করে খাবে, তাহলে এটা থাকলো না, আপনার সংরক্ষণ হলো না। বুঝতে পারছেন? তো ইভেন অনেক ফ্যামিলিতে থাকে সত্ত্বেও সঠিক ইথিক্স থাকে না, না এটা ভুল কথা সাইমা। যে ফ্যামিলির নৈতিকতা যেমন, ওই ফ্যামিলি থেকে ওই নৈতিকতা তৈরি হয়। হ্যাঁ, সমাজে যাওয়ার পরে সেটা মাইগ্রেট হয়। ধরেন আমি একটা সাধারণ কথা বলি, আমার বাবা প্রচুর সিগারেট খেত,
এক হিসেবে বলতে গেলে সিগারেট খেতে খেতে মারা গেছে, লাঞ্চ একদম ড্যামেজ করে ফেলছে সিগারেট খেতে খেতে। আমি সিগারেট খাই না। এখন পরিবার থেকে যদি আমি শিক্ষা লাভ করতাম তাহলে আমাকে মানে সিগারেট হ্যাবিটসটা ফলো করতে হইতো। এখানে আসলে যখন সমাজে মিশে গেছি, যখন নিজের বুঝ নিজে বুঝতে পেরেছি, তখন মনে হয়েছে এটা ব্যাড। এই যে আমার বিকশিত হইলো সমাজে, এখন পরিবারেরটাই মানুষ হুবহু শিখে। যেমন আপনার বাবার ক্যারেক্টারের 80% আপনার মধ্যে আছে, 80% আপনার মধ্যে থাকবে জেনেটিক্যালি, সুপ্ত অবস্থায় অথবা অন্য অবস্থায় 80% থাকবে। আপনার মায়ের 80% ক্যারেক্টার মেয়েদের মধ্যে থাকে। হ্যাঁ, একটা মেয়ের মা যেমন হয় মেয়েটা তেমনই হয়। মেয়ের মার ফটোকপি হয় মেয়ে। এই মেয়ের মা যদি দজ্জাল হয় মেয়েটাও দজ্জাল হয়। এই মেয়েটার মা যদি, ছেলেরা যখন বিয়ে করবা তখন মেয়েকে দেখাচ্ছে মেয়ের মাকে দেখবা, কারণ মেয়ের মার বয়স হচ্ছে 45-50। এই মেয়ের মার চেহারা যেমন 50 বছরে, তোমার বোর চেহারা কিন্তু 50 বছরে কি ওরকম হবে। এই মেয়ের মার আচরণ যেমন, তোমার বোর আচরণ কিন্তু তেমন হবে। এই মেয়ের মা তোমার শ্বশুরকে কিভাবে প্যারা দেয় দেখবা, আগে খেয়াল করবা যে তারে কান ধরে উঠবোস করে কিনা, তাহলে তোমারে কিন্তু কান ধরে উঠবোস করবে। কারণ মেয়েরা তার মায়ের মতো হয়, একদম ফটোকপি হয়, এপাশ ওপাশ নাই, ঠিক আছে, একদম মায়ের মতো হবে। সো মেয়েদের, ছেলেরা বিয়ে করার সময় অবশ্যই মেয়ের মাকে দেখতে হবে, ঠিক আছে, মেয়ের মাকে অবজার্ভ করতে হবে। ওকে, একমত হতে পারলাম না, এটা আপনার ব্যাপার। আমি কোনো বানোয়াট কথা বলতেছি না, আমি গবেষণা বলতেছি, আমি গবেষণা বলতেছি। অনেক সময় দেখা যায় চোরের ছেলে পুলিশ বিসিএস হচ্ছে, না এটা আহ হুম, যাই হোক, আমরা কথা না আগাই, হ্যাঁ, ঝগড়া লেগে যাবে। হ্যাঁ, এই কথাটা সমাজে প্রচলিত আছে, আমি তো বলি নেই ভাই, মানে আমি তো বানোয়াট কোনো কথা বলতেছি না, আপনাকে এটা বুঝতে হবে। আর চোরের ছেলে পুলিশ হয়েছে, চোরের ছেলের কি পুলিশ হওয়ার, ওই যে আমি বললাম আমার বাবা সিগারেট খেত, আমি তো খাই না। ওর ওর বাবা চুরি করতো, ও চুরি করা, ও ভাবছে এটা খারাপ কাজ, বাবা করতেছে, আমি এটা করব না। ও সমাজে যখন মিশছে তখন ওর পুলিশ হওয়ার ইচ্ছা হয়েছে। সো ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। আমি গবেষণা বলতেছি, আমি মন গড়া কথা আপনাদেরকে বলতেছি না। যেমন গবেষণা দেখা গেছে একটা মেয়ে প্রতিদিন 6,000 কথা বলে, একটা মেয়ে প্রতিদিন 6,000 কথা বলে, 6,000। তো যদি এই 6,000-এর কথা বলার কোনো ঘাটতি থাকে তার, এটা সে হাজবেন্ড আসার পরে শুরু করে। এবং যদি এই 6,000 কথা সারা দিনে শেষ হয়ে যায় তাহলে রাতে হাজবেন্ড শান্তিতে থাকে, কারণ আর কোনো নালিশ, কোনো কথা বক্তব্য থাকে না। একটা ছেলে প্রতিদিন 4,000 কথা বলে, অর্থাৎ একটা মেয়ের থেকে একটা ছেলে 2,000 কথা কম বলে, ঠিক আছে। মেয়ের মা যদি মারা যায় কি দেখে বিয়ে করবেন? তাহলে তো দেখার কিছু নাই, খোঁজ নেবেন আশেপাশে মেয়ের মা কেমন ছিল। আচ্ছা, আমরা এই জায়গা থেকে বের হই, হ্যাঁ, একটু মোটিভেশন দিলাম কারণ এটা বিদঘুটে ক্লাস। আহ আমরা হচ্ছে ইয়া করি, এই বেশি ইনফরমেশনের জন্য সাজেস্ট করেন না, ইনফরমেশন আমি বুঝে বুঝে ডেলিভারি দিব যখন যেটা দেওয়া লাগে। সো দেখেন সবাই কিন্তু ক্লাসে জমে গেছে, দুই এক কথা বলছি, এই জমে যাওয়াটা দরকার ছিল। হুম, তাইলে নাগরিকের অধিকারকে সংরক্ষণ করবে কে? আইনের শাসন। যেমন এরকম একটা প্রশ্ন আসতে পারে, মূল্যবোধ ভাঙলে, অর্থাৎ আপনি মূল্যবোধ ভেঙে দিলেন বা অমান্য করলেন, অমান্য করলেন, মূল্যবোধ ভাঙলেন বা অমান্য করলেন, তাইলে কি আপনার শাস্তি হবে না শাস্তি হবে না? বলেন, বলেন। হ্যাঁ, বলেন, মূল্যবোধ ভাঙলে বা অমান্য করলে, বলেন। ভাই আর কমেন্টস করেন না প্লিজ। ছেলেদের আন্ডারস্ট্যান্ড করা উচিত যে মেয়েরা সারাদিন একা ছিল। হ্যাঁ, সারাদিন একা থাকতে বলছে কে? সারাদিন একা থাকবে কেন?
শাস্তি হবে না, হ্যাঁ হবে না, শাস্তি হবে না। ইয়েস, এটা যেহেতু বুঝতে পারছেন, যদি হুবহু আসে তাইলে হবে, শাস্তি হবে না। ওকে, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। যেমন পরীক্ষায় আসছে, ব্যক্তিগত মূল্যবোধ কি লালন করে? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ব্যক্তিগত মূল্যবোধ ব্যক্তিগত মূল্যবোধ কি লালন করে? ব্যক্তিগত মূল্যবোধ কি লালন করে? এটা আসছে অনেকবার পরীক্ষায়। বোঝেন আর না বুঝেন, এটা একদম ঠাড়া মুখস্থ রাখবেন। বুঝলেও ভালো, না বুঝলেও ভালো, কোনো সমস্যা নেই। দেখেন, একটু দেখেন, আচ্ছা আমি একটা রিপ্লাই দিয়ে নেই। ওকে, তাইলে আচ্ছা আমার একটা জরুরি চ্যাটিং ছিল, নাহলে ফোনটা রিসিভ করতে হইতো আর কি। হ্যাঁ, অনেকেই লিখেছেন স্বাধীনতার মূল্যবোধকে। আচ্ছা ক্ষতি পুষিয়ে দেব, ব্যক্তিগত মূল্যবোধ কি লালন করে? সেটা হচ্ছে স্বাধীনতার মূল্যবোধকে। ভাই প্লিজ, আমরা একটু ক্লাসের মধ্যে থাকি, যখন মজা করব একসাথে মজা করব। এই যখন মজা করব একসাথে মজা করব, ক্যাডারটা হন, উগান্ডা গিয়ে মজা করব সবাই একসাথে, ঠিক আছে? ওকে, উগান্ডা গিয়ে ড্যান্স দিব সবাই, ক্যাডার হয়ে যান না, আমাদের সাথে নিয়েন, উগান্ডা গিয়ে সবার সাথে একটা ড্যান্স দিব, যারা যারা ক্যাডার হবে, ঠিক আছে? এই ইনসেনটিভ ঘোষণা থাকলো। ওকে, এবার আসেন, আহ লিখবেন স্বাধীনতার রক্ষা কবচ কি? আমি যেগুলো দিচ্ছি জাস্ট এগুলো মুখস্থ রাখেন।
স্বাধীনতার রক্ষা কবচ কি? স্বাধীনতার রক্ষা কবচ হচ্ছে গণতন্ত্র। স্বাধীনতার রক্ষা কবচ লিখে রাখেন, গণতন্ত্র। লেখেন সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি সমাজ। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হচ্ছে সমাজ। আমরা কিন্তু এই অধ্যায়ের প্রশ্ন অ্যানালাইসিস করব। হ্যাঁ, দেখেন সমাজ, আমরা কোনগুলো মূল্যবোধের বৈশিষ্ট্য এইগুলো একটু জেনে নিব এবং মুখস্থ রাখবো। পরীক্ষা আসতে পারে নিম্নের কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্য। মূল্যবোধের বৈশিষ্ট্য যেমন সামাজিক মাপকাঠি, আমি ব্যাখ্যা করব। হ্যাঁ, যোগসূত্র ও সেতুবন্ধন, সামাজিক মাপকাঠি, যোগসূত্র ও সেতুবন্ধন। লেখেন নৈতিক প্রাধান্য, নৈতিক প্রাধান্য। বিভিন্নতা, বৈচিত্র্যময় ও আপেক্ষিকতা, বৈচিত্র্যময় ও আপেক্ষিকতা, পরিবর্তনশীলতা। দেখেন না, এথিক্সে 10-এ 10 পাওয়ার কোনো চিন্তা করেন না, তাইলে একদম পাবেনই না, বিপদে পড়ে যাবেন। এই কথা করেন, একটু খেয়াল করেন। সামাজিক মাপকাঠি, দেখেন মূল্যবোধের বৈশিষ্ট্য, অর্থাৎ একটা মানে মূল্যবোধ দ্বারা, একটা সমাজের মানুষের মূল্যবোধ দ্বারা ওই সমাজকে মাপা যায় সমাজটা কেমন, এবং মূল্যবোধ দ্বারা তাদের মধ্যে সেতু বন্ধনটা কেমন এটা বোঝা যায়। এগুলো অনেক ব্যাখ্যা করার দরকার নাই, পরীক্ষায় আসবে নিম্নের কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্য বা কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্য নয়। নৈতিক প্রাধান্য, নৈতিকতাকে কতটুকু প্রাধান্য দেয়। বিভিন্নতা, দেশকাল পাত্রভেদে এটা বিভিন্ন হয়, সবার মূল্যবোধ একই ধরনের হয় না। এবং মূল্যবোধটা বৈচিত্র্যময় হয়। আপেক্ষিকতা মানে আপেক্ষিক, এটা এক এক জায়গায় এক এক রকম মূল্যবোধ, আপেক্ষিক। যেমন আপনি যদি এখন ঠাস করে একজনের সাথে দেখা হওয়ার পরে হ্যান্ডশেক করেন, ধরেন ছেলে ছেলে হ্যান্ডশেক করলেন, কোনো প্রবলেম নাই। ছেলে যদি মেয়ের সাথে হ্যান্ডশেক করেন, তাইলে কিন্তু অনেক মেয়েই আপনার সাথে হ্যান্ডশেক করবে না, আবার অনেকে করে। আমার সাথে সব মেয়েরাই হ্যান্ডশেক করে, কোনো প্রবলেম হয় না, ঠিক আছে, করে আর কি। আমিও মানে মনে করি না যে প্রবলেম আছে। তো দেখা যাচ্ছে ছেলে মেয়ে হ্যান্ডশেক করতেছে, এটা আমাদের মূল্যবোধ। ছেলে ছেলে হ্যান্ডশেক করতেছে, এটা মূল্যবোধ। এখন এটা পরিবর্তনশীলতা, পরিবর্তন হইছে। এখন ছেলে ছেলে মেয়ে মেয়ে হ্যান্ডশেক করতেছে, ছেলে মেয়ে মেয়ে ছেলে হ্যান্ডশেক করতেছে। এখন ধরেন অনেক সময় আবার কি হয় যে দেখা হইলে ছেলে ছেলে কোলাকুলি করে, মেয়ে মেয়ে কোলাকুলি করে। কোনো কোনো কোন ক্ষেত্রে দেখা যায় ছেলে মেয়ে উভয়ই কোলাকুলি করে, ফরমাল কোনো ব্যাপার না, ঠিক আছে। তো এটা আমাদের কালচার না, এটা আমাদের না। এখন হয়তো আমাদের সমাজের এই মূল্যবোধ মাইগ্রেট হতে পারে যে ছেলে মেয়ে কোলাকুলি করতেছে, এটা হইতেই পারে, কোনো ব্যাপার না, করলে সমস্যাটা কি, ঠিক আছে, হইল, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আমরা যদি পৃথিবীর বিভিন্ন দেশের দিকে তাকাই, দেশের দিকে যাই, তাইলে আমরা দেখব যে ওরা অভ্যর্থনা দেয়। যেমন আফ্রিকার একটা দেশ আছে যে ওরা একজন আরেকজনকে থুথু দিয়ে অভ্যর্থনা দেয়, থু
থু থু থু দিয়ে অভ্যর্থনা দেয়। তাহলে এই যে থুথু দিয়ে অভ্যর্থনা দিচ্ছে, আপনি যদি একজনকে দেখা মাত্র থুথু দেন তাহলে কি হবে বুঝছেন তো? আবার কোন কোন দেশ আছে ওরা দেখা মাত্র একটা আলতো করে কিস দিচ্ছে, এটা ওদের মূল্যবোধ, এটা আপেক্ষিকতা। বুঝতে পেরেছেন? আপনি দেখা হওয়ার সাথে একটা কিস দিয়ে দেখেন পরে কি হয় দেখেন। তো এই হলো অবস্থা। হ্যাঁ, বৈচিত্র্যময়, এই মূল্যবোধগুলো হচ্ছে বৈচিত্র্যময় এবং এটা আপেক্ষিক। সো এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। এই যে মূল্যবোধের বৈশিষ্ট্য 6টা লিখছি, 6টা মুখস্থ করে ফেলেন, আর কিছু দরকার নাই। ওকে, এবার আসেন আমরা মূল্যবোধের শ্রেণী বিভাগগুলো একটু দেখে নিই। মূল্যবোধের শ্রেণী বিভাগগুলো দেখে নিই। হুম, আমার নাম দিয়ে চালাই দেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মূল্যবোধের শ্রেণী বিভাগ, এই জায়গাটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, এখান থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, আমি ওইটাই বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বোঝাইতে গিয়ে একটু বিনোদন দিয়েছি। নৈতিকতার ক্লাস যেন আপনার কাছে খুব বেশি প্যারাদায়ক মনে না হয়, এই জন্য একটু উল্টাপাল্টা বলতেছি আর কি, লজিক্যাল বলতেছি উল্টাপাল্টা। কেউ মাইন্ড করে বসেন না যে প্রলয় স্যার কুলাকুলিকে বৈধতা দিল, এটা আবার বললেন না পরে ওই যে ইউনিভার্সিটি টিচারের মতন হবে না। আমি কিন্তু কোনো বৈধতা দেইনি, আমি বলছি আমাদের ব্যবস্থা এরকম না, আমাদের কালচার এরকম না, কোন কোন সমাজের কালচার এরকম, সেটা বলছি, কোন কোন দেশের কালচার এরকম। যে প্রলয় স্যার মনে হয় কিস দেওয়াকে বৈধতা দিয়ে দিচ্ছে, না আমি কিস দেওয়াকে বৈধতা দেইনি। আপনি আরেকজনের হবু বউরে কিস দিবেন কেন? এটার কোনো লজিক্যাল নাই, ঠিক আছে? কিন্তু পৃথিবীতে রিসিপশন এক এক জায়গায় এক এক রকম, ঠিক আছে? আরো খারাপ খারাপ রিসিপশন আছে, সেগুলো না বলি, ঠিক আছে? সো ওকে, এবার আসেন আমরা যদি মূল্যবোধের শ্রেণী বিভাগের দিকে যাই, আমরা এখানে লিখব শ্রেণী বিভাগ, এখানে লিখব উদাহরণ। আজকে দেখবো, আজকেও ইচ্ছা করে উল্টাপাল্টা বলতেছি, কার কার নৈতিকতা ঠিক থাকে এই কথা বলার পরও একটু দেখতে চাই, ঠিক আছে? ওকে, শ্রেণী বিভাগ দেখেন, যেমন সামাজিক মূল্যবোধ। এখন পরীক্ষা আসবে কোনটি সামাজিক মূল্যবোধের উদাহরণ, বা নিম্নের কোনটি সামাজিক মূল্যবোধ? বুঝতে পেরেছেন? তাহলে সামাজিক মূল্যবোধ কি কি আছে? যেমন সহমর্মিতা, সহমর্মিতা এটা সামাজিক মূল্যবোধ। এই এত বড় বড় কমেন্টস লেখা টাইম পান কই? ক্লাসে তো মনোযোগ দেন। সহমর্মিতা, সৌজন্যবোধ, সৌজন্যবোধ, তারপরে হচ্ছে সহনশীলতা, সহনশীলতা, তারপরে হচ্ছে শিষ্টাচার, সততা, শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, ন্যায়পরায়ণতা। একটু খেয়াল করেন, আহ একটু খেয়াল করেন, সামাজিক মূল্যবোধের উদাহরণ হচ্ছে সহমর্মিতা, সৌজন্যবোধ, সহনশীলতা, শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা। এখন পরীক্ষা আসতে পারে নিম্নের কোনটি সামাজিক মূল্যবোধ? এই যে এই জায়গায় ফেসে যান আপনারা, এই জায়গায় বিপদে পড়েন, পারেন না এই জায়গাটায়, ঠিক আছে? এই কারণে এটা আপনাদেরকে বুঝতে হবে যে সহমর্মিতা, আমি কারো প্রতি সহমর্মিতা দেখাইলাম, আহ মানে তার দুঃখে দুঃখিত হইলাম, তার আনন্দে আনন্দিত হইলাম, আহ আমি সৌজন্য বোধ, সৌজন্যতা দেখাইলাম, সহনশীলতা মানে যে কোনো ক্ষেত্রে সহনশীল হলাম, শিষ্টাচার মানে আচার আচরণ, আদব কায়দা, সততা মানে অনেস্টি মানে ন্যায়পরায়ণতা, একই বিষয়। মুখস্থ লাগবে নাকি স্যারের উদাহরণগুলো? হ্যাঁ, এই উদাহরণগুলো মুখস্থ করতে হবে, সামাজিক মূল্যবোধের উদাহরণ মুখস্থ করতে হবে ভাই, এটা আসবে সরাসরি পরীক্ষায়।
পেজগি লাগা শুরুর কিছু নাই। বলেন কি বোঝেন নাই আমাকে বলেন, উল্টাপাল্টা বলবেন না কিন্তু। পেজগি লাগার কিছু নাই। সামাজিক মূল্যবোধ, দেখেন আমরা মানুষ হিসেবে সামাজিক জীব, আমরা সামাজিকভাবে দায়বদ্ধ। এই সামাজিক জীব হওয়ার জন্য যা কিছু করণীয় তাই হচ্ছে সামাজিক মূল্যবোধ। যেমন আমরা সামাজিকভাবে মানুষের প্রতি সহমর্মী হব, আমরা সৌজন্য বোধ দেখাবো অবশ্যই, আমরা অবশ্যই সহনশীল হব, আমরা অবশ্যই শিষ্টাচার হব, আদব কায়দা আমাদের আচার আচরণ ঠিক থাকবে, আমরা অবশ্যই সৎ হব, আমরা অবশ্যই ন্যায়পরায়ণ হব। মানে আমরা একজন কাঁদতেছে আমরা সাথে সাথে হাসবো না, মানে একজনের দুঃখে আমরা হাসাহাসি করব না, আনন্দিত হব না, আমরা সহমর্মিতা দেখাবো। এক সৌজন্য বোধ থাকবে আমাদের মধ্যে, আমাদের মধ্যে সহনশীলতা থাকবে। একজন গালি দিল, আমি আর একটা গালি দিলাম, এটা মূল্যবোধ হইল না, সহনশীল হইতে হবে। শিষ্টাচার, আদব কায়দা, আচার আচরণ ভালো হইতে হবে। আরেকজন এটা মেরে খাওয়া যাবে না, সৎ হইতে হবে, ঠিক আছে? আরেকজনের গার্লফ্রেন্ড নিয়ে চলে যাওয়া যাবে না, কারণ এটা আরেকজনের গার্লফ্রেন্ড, সৎ হইতে হবে এই জায়গায়। হ্যাঁ, ন্যায়পরায়ণ হইতে হবে। আপনি যখন ন্যায়পরায়ণ হবেন তখন এটা জাস্টিফাই করার ক্ষমতা আপনার মধ্যে তৈরি হতে হবে, যে এইটা ন্যায়, এটা অন্যায়, হ্যাঁ এটা ঠিক, এটা বেঠিক। এই জাস্টিফিকেশন যখন আপনার মধ্যে আসবে তখন আপনি ন্যায়পরায়ণ হয়ে উঠবেন। এগুলো হচ্ছে সামাজিক মূল্যবোধ। ওকে, এবার আসেন পেশাগত মূল্যবোধ। এগুলো আসে পরীক্ষা। হ্যাঁ, পেশাগত মূল্যবোধ কি? দেখেন পেশাগত মূল্যবোধ কি, এটার উদাহরণ আমাদের লাগবে। যেমন ধরেন আপনি একটা অফিসে চাকরি করেন, ধরেন যে আমি আপনাদেরকে পড়াইতেছি, আমি যদি বলি আমার পেশাগত মূল্যবোধ কি, বলেন তো, কেউ একটু একটু ধারণা করেন, বলেন বলেন। এই যে আমি আপনাদেরকে পড়াইতেছি, ধরেন এটা আমার পেশা, তাহলে আপনি আমার কি মূল্য, মানে আমি কি মূল্যায়ন করবেন আমাকে, বলেন একটু, বলেন তো দেখি। আপনি আমারে কি দিবেন, মানে আমাকে কিভাবে আপনি জাজ করবেন, আমার এই যে পেশাটা আপনি কি বলতে চান? অর্থাৎ আমি যদি বলি যে এই যে আমি ব্যক্তি, এই ব্যক্তির একটা মূল্য আছে, ঠিক আছে, যদিও আমি মনে করি না আমার মূল্য আছে, তারপর বলি যে এই যে ব্যক্তি, আমার একটা মূল্য আছে। এই যে যে আমার মূল্যটা, এটার সামাজিক একটা স্বীকৃতি চাই আমি, এইটার একটা সামাজিক স্বীকৃতি চাই। এই ব্যক্তির মূল্য সামাজিক স্বীকৃতি চাই আমি, মর্যাদার স্বীকৃতি চাই। সামাজিক স্বীকৃতি বলতে মর্যাদার স্বীকৃতি চাই। আপনি যে আমাকে বললেন স্যার ভালো পড়ায়, স্যার টাইমলি ক্লাসে আসে, স্যার ফাঁকি দেয় না, এই মর্যাদার স্বীকৃতিটা যখন কমেন্টস এর মাধ্যমে দিচ্ছেন তখন আমার পেশাগত মূল্যবোধ জেগে উঠতেছে, তখন আমার পেশাগত মূল্যবোধ তৈরি হচ্ছে। এবং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পেশার মানদণ্ড। এই যে এতক্ষণ যত কথা বলছেন, স্যার সময় মতন ক্লাসে আসে, টাইমের প্রতি আছে, হ্যান ত্যান, স্যারের চরিত্র ভালো, হ্যাঁ খারাপ হইতে পারে, ইত্যাদি ইত্যাদি, এইগুলো বললেন, এটা হলো আমার পেশার মানদণ্ড। আমি শিক্ষক, শিক্ষক হিসেবে আমার পেশাটা কেমন, এইগুলোর মানদণ্ড। এখন আহ ধরেন আপনি একটা অফিসে চাকরি করেন, সেই অফিসের আপনার পেশাগত মূল্যবোধ থাকবে। আপনি প্রচুর পরিশ্রম করতেছেন কিন্তু আপনার মর্যাদা দিচ্ছে না ওই অফিসে, হবে না। আপনার এই মর্যাদা স্বীকৃতি দিতে হবে, আপনার পেশার মানদণ্ড। আপনি সুইপারের চাকরি করেন, সুইপারের চাকরি করে, আপনি কোম্পানির চাকরি করেন, কোম্পানির চাকরি করে, সরকারি চাকরি করেন, সরকারি চাকরি করে, পেশার মানদণ্ড নির্ধারণ হচ্ছে। এটা একটা মূল্যবোধের শ্রেণী বিভাগের মধ্যে পড়ে। তাহলে আমরা এই দুইটা জিনিস মনে রাখবো, ব্যক্তির মূল্য, মর্যাদা স্বীকৃতি, পেশার মানদণ্ড, এগুলো হচ্ছে পেশাগত মূল্যবোধ। যেমন দলীয় মূল্যবোধ কি? দলীয় মূল্যবোধ নামে একটা মূল্যবোধ আছে। দলীয় মূল্যবোধ এটা আসলে কি? দলীয় মূল্যবোধ এটা কি? দেখেন এই যে দলীয় মূল্যবোধের কথা যদি আমরা বলি, আসলে দলীয় মূল্যবোধ কোনগুলো? ধরেন আমরা সবাই মিলে একটা সমিতি করলাম, সমবায় সমিতি করলাম, হতে পারে। তাহলে আমরা যখন অনেকগুলো মাথা এক জায়গায় হচ্ছি তখন অনেকগুলো মূল্যবোধ এক জায়গায় পুঞ্জীভূত হচ্ছে, যেটাকে আমরা বলবো সমবায় মূল্যবোধ। অর্থাৎ দলীয় মূল্যবোধের উদাহরণ হচ্ছে সমবায়।
হইতে পারে যে আমরা সবগুলো এক জায়গায় হওয়ার পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হচ্ছি, তাহলে বলতে পারি আমরা ভ্রাতৃত্বের বন্ধন, এটাও দলীয় মূল্যবোধের অন্তর্ভুক্ত। এবার আসেন দলীয় মূল্যবোধের পরে আমরা চলে যাই ব্যক্তিগত মূল্যবোধে। এটা আসে পরীক্ষায়। ব্যক্তিগত মূল্যবোধ, এই একটু বোঝেন, দুলাভাইয়ের চরিত্র নিয়ে কথা বলেন না। দুলাভাইয়ের চরিত্র ঠিকই আছে, ঠিক আছে? এই বলেন চরিত্র কি, দেখি কে বলতে পারেন চরিত্র কি? কেউ বলতে পারবেন চরিত্র কি? এটাও জানা দরকার। চরিত্র কি কেউ বলতে পারবেন? ব্যক্তিগত মূল্যবোধের উদাহরণ লিখি, আপনারা চরিত্রের উদাহরণ একটু জানায়েন আমাকে। ব্যক্তিগত মূল্যবোধের উদাহরণটাকে বলা হয়েছে সঞ্চয়ের প্রবণতা। সঞ্চয়ের প্রবণতা, এটা আসছে পরীক্ষায়। সঞ্চয়ের প্রবণতা হচ্ছে ব্যক্তিগত মূল্যবোধ। মানে এই সঞ্চয় বলতে খালি ব্যাংকে টাকা পয়সা সঞ্চয় না, অনেক কিছু সঞ্চয় আছে। এই সঞ্চয় মানে আমরা বুঝি যে মনে হয় ব্যাংকে টাকা ডিপিএস করব, এই সঞ্চয়। এই খালি ব্যক্তিগত মূল্যবোধ খালি এই সঞ্চয় না, আপনি আপনার চরিত্রটাকে ঠিক রাখছেন, এটা একটা সঞ্চয়। বুঝেন নাই? আপনি সত্য কথা বলেন, এইটাও আপনার একটা সঞ্চয়। আরো অনেক কিছু আছে, ক্লাসে বলা যাবে না, সবই সঞ্চয়। তাহলে ব্যক্তিগত মূল্যবোধ হচ্ছে সঞ্চয়ের কি চরিত্র, আচার আচরণ না। দেখেন চরিত্রটা আমি বুঝাই দিই। ধরেন এই একটা ডিম, এই একটা ডিম, এই ডিমের মধ্যে একটা কুসুম আছে। এখন আমরা চরিত্র মানেই মনে করি একটা ছেলে মেয়ের অপকর্ম, আমাদের মাথার মধ্যে ঢুকে যায় না। এই সাদা অংশটা হচ্ছে, পুরোটা হচ্ছে প্রোটেকশন চরিত্রের। এই যে ছেলে মেয়ের অপকর্ম, এইটা হচ্ছে এইগুলো হচ্ছে আপনার পার্ট। আপনি মিথ্যা কথা বলেন, আপনি চুরি করেন, আপনি নৈতিক স্খলন করেন, ইত্যাদি ইত্যাদি, সবগুলো হচ্ছে চরিত্রের পার্ট। কিন্তু আমরা একটা অংশকে সবসময়, আপনি দুর্নীতি করেন, আপনি ঘুষ খান, এগুলো আপনার চরিত্রের মধ্যে পড়ে। তাহলে ব্যক্তিগত মূল্যবোধ হচ্ছে সঞ্চয়ের প্রবণতা। আমরা একটু দেখি জাতীয় মূল্যবোধ কি। জাতীয় মূল্যবোধ কি আমরা একটু দেখি। জাতীয় মূল্যবোধ কি? যেমন দ্বন্দ্ব, এটা কিন্তু জাতীয় মূল্যবোধ। এর মানে দ্বন্দ্ব করতে বলে নাই। একটা জাতির মধ্যে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, এটা ওই জাতির মূল্যবোধ। এরপরে হইতে পারে, ভাই কথা পরে আসলে কথা পরেই শোনেন, এখন তার ঠিক করতে পারবো না, বুঝতে পারছেন তো? ক্লাস হইতেছে, এইটাই তো মানে অনেক কঠিন, কারণ হচ্ছে ক্লাস তো ক্যান্সেলই হয়ে গেছিল, টিকে আছে কোন রকম। সাদা অংশ এলবিওলিন, আচ্ছা বিজ্ঞানের ব্যাখ্যা দিছে। আচ্ছা ওকে, তাহলে দেখেন আমরা জাতীয় মূল্যবোধের মধ্যে, যেমন এই যে আমরা জাতি হিসেবে বাঙালি, আমাদের একটা ইতিহাস আছে, স্বাধীনতার ইতিহাস আছে, ভাষা আন্দোলনের ইতিহাস আছে, এটা আমাদের মূল্যবোধ। এর উপর নির্ভর করে জাতির মূল্যবোধ কেমন, ঐক্য কেমন জাতির মধ্যে, অর্থাৎ এই ইতিহাসই আমাদেরকে প্রমাণ দেয় আমাদের মধ্যে ঐক্য কেমন। তাইলে জাতীয় মূল্যবোধ, দ্বন্দ্ব, ইতিহাস, ঐক্য, এইগুলো হচ্ছে জাতীয় মূল্যবোধ। ভাই আমি চেষ্টা করতেছি, আমি জানি না আমি পারতেছি কিনা, কারণ বাংলাদেশের নৈতিকতা মূল্যবোধের ক্লাস ওই রকম ভাবে কেউই নেয় না। আমি জানি না আমি পারতেছি কিনা, আমি চেষ্টা করতেছি, বাট একটু মজা দিয়ে, আনন্দ দিয়ে, একটু উল্টা পাল্টা বইলে আপনাদেরকে চেষ্টা করতেছি ঠিক রাখার জন্য। হ্যাঁ, নাহলে 1 ঘন্টা পার করতে পারতাম না। দেখা যাক। এবার আসেন আমরা নৈতিক মূল্যবোধের কথা বলি। নৈতিক মূল্যবোধ কয় নাম্বার হবে আমি জানি না। নৈতিক মূল্যবোধ বলতেও একটা মূল্যবোধ আছে। নৈতিক মূল্যবোধ কি, পরীক্ষা আসতেই পারে। নৈতিক মূল্যবোধ কি? যেমন অন্যকে সাহায্য করা, এটা একটা নৈতিক মূল্যবোধ।
আপনি অন্যকে সাহায্য করবেন, এটা একটা নৈতিক মূল্যবোধ। যেমন আপনি ভিক্ষা দিবেন, এটা আপনার একটা নৈতিক মূল্যবোধ। আমরা বলি না এটা আমাদের নৈতিক দায়িত্ব, সেরকম আর কি। আপনি সত্য কথা বলবেন, মানে সত্যবাদী আপনি, এটা আপনার নৈতিক মূল্যবোধ। আপনি কোনো একটা অন্যায় দেখলে আপনি প্রতিবাদ করবেন, অর্থাৎ অন্যায়ের বিরোধিতা করবেন, বা অন্যায়ের প্রতিবাদী, অন্যায়ের প্রতিবাদী, এটা হচ্ছে নৈতিক মূল্যবোধ। অন্যায়ে প্রতিবাদী, এইটা নৈতিক মূল্যবোধ। দেখেন এই একটু অন্যায়ের প্রতিবাদী হবেন। দেখেন এই জিনিসগুলো কিন্তু বোঝা যায় যে কোনটা নৈতিক মূল্যবোধ। যেগুলো আপনার বিবেককে ইয়ে করবে, যে আপনি রাস্তা দেখলেন একজনকে অন্যায়ভাবে পেটাচ্ছে, আপনি এটা বিরোধিতা করলেন, কারণ আপনার বিবেককে এটা কি নাড়া দিচ্ছে যে ওর অন্যায়ভাবে মারতেছে, এটা আপনার নৈতিক মূল্যবোধ। আপনি ভিক্ষুক, খুব মর্মান্তিক অবস্থায়, তোর একটু ভিক্ষা দেই, এটা আপনার নৈতিক মূল্যবোধ। আপনি সত্যবাদী হবেন, এটা আপনার নৈতিক মূল্যবোধ। হ্যাঁ, নায়িকাকে বিপদের হাত থেকে বাঁচাবেন, তারপরে আপনি ভোগ করবেন, তাই তো? বুঝছি, আপনার বুদ্ধি আমি বুঝছি, বুঝি নেই তা না। আসেন রাজনৈতিক মূল্যবোধ। রাজনৈতিক মূল্যবোধ, এই দায়িত্ব আর কর্তব্যের মধ্যে পার্থক্য হলো দায়িত্ব অর্পণ করা হয়, আর কর্তব্য হচ্ছে বিবেক থেকে আসে। যেমন ধরেন আপনি আপনার ছোট ভাইকে দেখে রাখবেন, ওকে পড়ালেখা করাবেন, এটা আপনার কর্তব্য। আপনার অফিসে যে কাজ দিছে ওই কাজটা আপনাকে করতে হবে টাইমের মধ্যে, এটা আপনার দায়িত্ব। প্রধানমন্ত্রীর দায়িত্ব দেশকে নিয়ে রক্ষা করা, দেশকে ঠিক রাখা, এটা প্রধানমন্ত্রীর দায়িত্ব, এটা তার ওয়ার্ক। বুঝতে পেরেছেন? আচ্ছা, অল্প বয়সী মেয়েরা বুড়ো চাচাদেরকে বিয়ে করে, এটা আসতে পারে পরীক্ষায়, হ্যাঁ, আলোচনা করে দেবো, অপেক্ষা করতে হবে। ঠিক আছে, একটু অপেক্ষা করেন। আহ এবার আসেন, রাজনৈতিক মূল্যবোধটা কি? রাজনৈতিক মূল্যবোধ হলো এরকম: আমার ভাই তোমার ভাই, তারপরে হচ্ছে ভাইয়ের সাথে আজ সেলফি, মন্ত্রীর সাথে আজ, এমপির সাথে আজ, জি ভাই জি ভাই, জি ভাই, জি 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 জি। এর মানে হলো আনুগত্য, চেন অফ কমান্ড আপনাকে ফলো করতে হবে, আনুগত্য। এটা হচ্ছে রাজনৈতিক মূল্যবোধ। গণতান্ত্রিক মূল্যবোধ বলতে একটা কথা আছে, গণতান্ত্রিক মূল্যবোধ। গণতান্ত্রিক মূল্যবোধ, দেখেন গণতান্ত্রিক মূল্যবোধ কি? গণতান্ত্রিক মূল্যবোধের মধ্যে জবাবদিহিতা থাকবে। যেমন আমাদের এখন জবাবদিহিতা তেমন একটা নাই, তো যে সমাজে জবাবদিহিতা নাই সেই সমাজে গণতন্ত্র ধর্ষিত হয়। জবাবদিহি থাকতে হবে, প্রশাসনের জবাবদিহিতা থাকতে হবে, সরকারের জবাবদিহিতা থাকতে হবে। তারপরে শৃঙ্খলা বোধ থাকবে, একটা শৃঙ্খলা বোধ, এটা থাকবে আমাদের মধ্যে। তারপরে আইনের শাসন থাকতে হবে, এটাও গণতান্ত্রিক মূল্যবোধ। আইনের শাসন। আপনার বাক স্বাধীনতা থাকতে হবে, আপনি বাক স্বাধীনতাকে হরণ করতে পারবেন না। দেখেন না, বলে না যে গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে, আবার যা খুশি তাই বলতে পারি না, আমার বাক স্বাধীনতা নাই, আমি প্রতিবাদ করতে পারি না। বলছে না, আমি প্রতিবাদ করতে পারতেছি না, সংবাদপত্রের বাকরুদ্ধ করা হয়েছে, কোনো কিছু বললেই অ্যারেস্ট হচ্ছে। এই যে গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, জবাবদিহিতা, শৃঙ্খলাবোধ, বাক স্বাধীনতা,
পরমত সহিষ্ণুতা। আমার আর ক্লাস কাইটে কাইটে ভাইরাল করে দিয়েন না, এই ক্লাস কিন্তু আমি লাইভে নিব না, বুঝেন? এরকম শত্রু নাই এই গ্রুপে, আমি জানি, এই জন্য ক্লাস নিতেছি। আবার যেন কাইটে কাইটে ভাইরাল করে দিয়েন না আমারে, খবরদার। উল্টাপাল্টা অনেক কথা কইছি। দেখেন, সবাই দেখেন, আর একটা মূল্যবোধ আছে, সেটা হচ্ছে আধুনিক মূল্যবোধ। আধুনিক মূল্যবোধ কি? যেমন আধুনিক মূল্যবোধটা হচ্ছে সবসময় কি, সময়ের সাথে পরিবর্তনশীল একটা মূল্যবোধ। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি, কারণ মানুষ মানুষকেই ভয় পায়, অন্য কোনো প্রাণীকে ভয় পায় না। এই মানুষের আচরণ, এই মানুষের সবকিছু খুবই রহস্যজনক। যে মানুষটা আজকে আহ দুলাভাই করে ডাক দিতেছে, সেই মানুষটা কালকে বাস দিতেও কুণ্ঠাবোধ করবে না। এটাই মানুষ, বুঝতে পেরেছেন? এবার দেখেন আধুনিক মূল্যবোধটা কি। যেমন আমরা সতীদাহ প্রথা বিলোপ করেছি, এখন আসলো যে বেন্টিং এর সতীদাহ প্রথা বিলোপ, এটা কোন মূল্যবোধ? এটা আধুনিক মূল্যবোধ। যেমন আমরা বাল্য বিবাহ রোধ করেছি, বাল্য বিবাহ রোধ। যেমন আমরা যৌতুক প্রথা রোধ করেছি, যৌতুক প্রথা রোধ। এই যে পরিবর্তন, এইগুলোই হচ্ছে কি, আধুনিক মূল্যবোধ। না, পরবর্ত সহিষ্ণুতা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। ওকে, তাহলে আমরা মূল্যবোধের আহ শ্রেণী বিভাগগুলো একটু দেখে নিলাম। মূল্যবোধ সম্পর্কে উক্তি। মূল্যবোধ সম্পর্কে উক্তি। আজকে মূল্যবোধ পড়ালাম, কালকে নৈতিকতা পড়াবো, পরের দিন সুশাসন পড়াবো। দেখেন মূল্যবোধ সম্পর্কে উক্তি। দেখেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। কে বলেছেন? আইনের দৃষ্টিতে সবাই সমান, এই কথা কে বলেছে? লেখেন, অধ্যাপক ডাইসি। এগুলো সরাসরি পরীক্ষা আসতে পারে। অধ্যাপক ডাইসি, আইনের দৃষ্টিতে সবাই সমান। দেখেন, কর্তব্যর নৈতিকতার ধারণার প্রবর্তক কে? ওই মানে উক্তি না শুধু, এটা বিভিন্ন কোটেশন বা বিভিন্ন মতামত। মতামত কর্তব্যর ধারণার প্রবর্তক। কর্তব্য ধারণার প্রবর্তক কে? এটা পরীক্ষা আসে এবং এটা খুবই ইম্পর্টেন্ট। ইমানুয়েল কান্ট। ইমানুয়েল কান্ট হচ্ছে কর্তব্য ধারণার প্রবর্তক। লেখেন, কর্তব্য ধারণার প্রবর্তক কে? লেখেন, মূল্যবোধ হচ্ছে মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। মূল্যবোধ হচ্ছে মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। এটা কে বলেছে? এটা এম আর উইলিয়াম বলেছে।
এম.আর. উইলিয়াম বলেছে। খেয়াল করেন, এই যে যেগুলো দিলাম এগুলো একটু পড়বেন। হ্যাঁ, এবার আসেন মূল্যবোধের ভিত্তি বা উপাদান। এই আপনাদের কি খারাপ লাগতেছে? তাহলে বলেন, শেষ করে দিব। এই খারাপ লাগতেছে? মূল্যবোধের ভিত্তি বা উপাদান লেখেন। কি কি উপাদান রয়েছে? মূল্যবোধের ভিত্তি বা উপাদান কি কি? পরীক্ষা আসলো, নিম্নের কোনটি মূল্যবোধের ভিত্তি? কোনটার উপরে ভিত্তি মানে কি? কোনটার উপরে মূল্যবোধ গড়ে ওঠে? একটা সমাজে একটা মানুষের কোনটার উপরে তার মূল্যবোধটা গড়ে ওঠে? সেটা হলো, যেমন আমরা যদি বলি যে সহনশীলতা, এটা একটা মূল্যবোধের ভিত্তি, এটা একটা মূল্যবোধের উপাদান। যেমন শৃঙ্খলাবোধ, এই যে একটু আগে লিখাইছি, এগুলো এগুলো মূল্যবোধের উপাদান। তারপরে নীতি ও মূল্যবোধ, এটাও মূল্যবোধের উপাদান। নীতি ও মূল্যবোধ এগুলো আসলে মুখস্থ করতে হবে, কিছু করার নাই। এরপরে হচ্ছে আমাদের সামাজিক ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার। তারপরে হচ্ছে সহমর্মিতা, একটু আগে যেগুলো লেখাইছিলাম এগুলো সবই উপাদান। সহমর্মিতা। তারপরে শ্রমের মর্যাদা, যে সমাজে শ্রমের মর্যাদা দেয় না ওই সমাজের মূল্যবোধ কিন্তু অবক্ষয় হয়। ঠিক আছে। তারপরে সরকার ও রাষ্ট্র হইতে হবে কেমন? সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতা, সরকার ও রাষ্ট্র জনকল্যাণমুখী হইতে হবে। সরকার ও রাষ্ট্রের দায় দায়িত্ব থাকতে হবে এবং জবাবদিহিতা থাকতে হবে। সরকার ও রাষ্ট্রের দায়িত্ব ও জবাবদিহিতা এগুলো থাকতে হবে। দেখেন, এর কোনো একটা পয়েন্ট না বুঝলে আমাকে বললেন, আমি বুঝাই দিব। আইনের শাসন থাকতে হবে, আইনের শাসন থাকতে হবে, নাহলে সেই সমাজে মূল্যবোধ তৈরি হবে না। আইনের শাসন লাগবে। এবং নাগরিকদেরকে, মানে খালি আইনের শাসন, সরকার দায়বদ্ধ এগুলো থাকলে হবে না, নাগরিকদের সচেতন হইতে হবে। সচেতনতা ও কর্তব্য, হ্যাঁ, অর্থাৎ তার কর্তব্য বোধ থাকতে হবে। যে আপনি কলা খেয়ে রাস্তা একটা চোচা ফেলে দিলেন, এটা আপনার কর্তব্যের মধ্যে পড়ে না। আপনি মেট্রো রেলে উঠে টয়লেট করে দিলেন, হইলো? হইলো না। মেট্রো রেল নষ্ট করার দায়িত্ব আপনার নাই। বললাম, জাস্ট মজা করার জন্য বললাম। এই রাষ্ট্রের সবকিছু আপনার, এগুলোকে প্রোটেকশন করা বা এগুলোর প্রতি আপনার অনেক কর্তব্য আছে। আপনাকে সচেতন হইতে হবে। আপনার অসচেতনতার কারণে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে আমাদেরকে রক্ষক করতে হবে। 10 নম্বর হচ্ছে সামাজিক ন্যায় বিচার, অর্থাৎ সমাজে ন্যায় বিচার থাকতে হবে। এইগুলো হচ্ছে উপাদান, এইগুলো হচ্ছে উপাদান, মনে থাকবে? এইগুলো হচ্ছে উপাদান। এবার আসেন, এটা লেখা হইলে বলেন, মুছে ফেলবো। এরপরে মূল্যবোধ সম্পর্কে মূল্যবোধ নিয়ে গ্রন্থ, মূল্যবোধ নিয়ে গ্রন্থ, অর্থাৎ বিভিন্ন গ্রন্থ পরীক্ষায় আসে মূল্যবোধের উপরে, সেগুলো আমাদেরকে একটু জানতে হবে। যেমন সলিটিউড আসতেই পারে। সলিটিউড কার লেখা? দেখেন, অ্যান্থনি এস্টোর লেখেন, অ্যান্থনি, THONY
THONY, অ্যান্থনি স্টোর, STORR, অ্যান্থনি স্টোর। জি, দেখেন কিছু দিচ্ছি, এগুলো একটু মুখস্থ করে রাখেন। তারপর হচ্ছে ফিলোসফি ইন দা ফ্লেশ, একটু লেখেন ফিলোসফি ইন দা ফ্লেশ, FLESH, ফ্লেশ। এটা হচ্ছে জর্জ ল্যাকক, জর্জ ল্যাকক মূল্যবোধ নিয়ে লিখছে আর কি, জর্জ ল্যাকক। বেশি দিব না, টেনশন করেন না। এবং তো বলছি, ধরেন আজকে যদি আপনার 3 পৃষ্ঠা হয়, 3 তিরিখে 9 পৃষ্ঠা একটু ভালো করে পড়েন, তাহলে তো হয়ে গেল। ওকে, তাহলে সলিটিউড অ্যান্থনি স্টোর, ফিলোসফি ইন দ্য ফ্লেশ জর্জ লেকক। এই সাইমা খানম, এত টেনশন নিয়েন না, ঠিক আছে? ইডেনের মেয়েরা কোনো কিছুকে ভয় পায় না, হ্যাঁ? ইডেনবাসী কোনো কিছুকে ভয় পাওয়ার কথা না। লেখেন ইরেস্টিবল, IRRES, লেখেন সিস্টেবল, ইরেস্টিবল। এটা হলো অ্যাডাম অল্টারের, অ্যাডাম অল্টার। লেখেন যদি কঠিন প্রশ্ন আসে আপনি এখান থেকে পাবেন। আরেকটা দেই, দ্য মেটামরফোজিস, লেখেন POSIS, মরফোজিস। এটা ফ্রাঙ্ক কাফক, ফ্রেন্স লেখেন KAFK। ওকে, ফ্রেন্স কাপ। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার সবাই? দেখেন এইটুকু ক্লিয়ার কিনা সবাই? দেখেন, আমরা যদি আমাদের প্রথম অধ্যায়ের দিকে তাকাই, আমরা যে আজকে যে আলোচনা করলাম, আমি আপনাদের গুছিয়ে দিব, হ্যাঁ? কারণ আমি তো আপনাদের গুছিয়েই দিচ্ছি, শালিকাদের সৌজন্যে সব সময় গুছিয়ে দিচ্ছি। কাপের আগের টুকু কি? ফ্রান্স, FRANZ, FRANZ। এই গ্রুপে এত মেয়ে না থাকলে এত ভালো পড়াইতাম না আমি, এইটা একদম ট্রু। শালিকাদের জন্য এত ভালো করে পড়াইছি। ছেলেরা ভাগ্যবান, ওদের উপরে কৃতজ্ঞ থাকো সারা জীবন, ঠিক আছে? এবার আসেন, মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের সংজ্ঞা আমরা যেটা পড়লাম, মূল্যবোধের শিক্ষা ও সুশাসনের সংজ্ঞা, এই জায়গাটা যদি আমরা একটু দেখি, সেটা হলো কি পরীক্ষা আসছে, যদিও সুশাসন পড়াই নেই এখনো। পূর্ব সত্য, সুশাসনের পূর্ব সত্য কি? এটা হলো মত প্রকাশের স্বাধীনতা। আপনারা তো প্রিভিয়াস কোশ্চেন পড়বেন না, খালি মুখে বলেন পড়বেন, তো পড়াই দেই, হ্যাঁ? এদেশে বেড়াগো দাম থাকলে তো আমারও দাম থাকতো। দেখেন, সুশাসনের মূল ভিত্তি কি?
পরীক্ষা আসছে, এগুলো সোজা মুখস্থ করবেন। সুশাসনের মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন। আইনের শাসন না থাকলে সুশাসন থাকবে না। ওকে, লেখেন ভালো মন্দ কোন ধরনের মূল্যবোধ? ভালো এবং মন্দ এটা কোন ধরনের মূল্যবোধ? এটা 45 বিসিএস এর প্রশ্ন। এইটা হচ্ছে নৈতিক মূল্যবোধ। ভালো এবং মন্দ। এরপরে পরীক্ষা আসছে মূল্যবোধের উৎস কি? কোনটা না বুঝলে বললেন। মূল্যবোধের উৎস কোনটি? মূল্যবোধের উৎসটাই হলো নৈতিক চেতনা। মূল্যবোধের উৎস হচ্ছে নৈতিক চেতনা। বুঝতে পেরেছেন? মূল্যবোধের ওই উৎস কি? নৈতিক চেতনা। 44তম বিসিএস একটা প্রশ্ন আসছে যে মাধ্যম মানুষ মানে দেশ মাধ্যম লেখেন মাধ্যম মানুষ ভুল ও শুদ্ধ এর পার্থক্য নির্ধারণ করতে পারে, তা হচ্ছে কি? অর্থাৎ মানুষ ভুল ও শুদ্ধ, দেশ মাধ্যমে মানুষ ভুল ও শুদ্ধ, ভুল ও শুদ্ধ পার্থক্য নির্ণয় করতে পারে বা নির্ধারণ করতে পারে। ভুল ও শুদ্ধ পার্থক্য নির্ণয় করতে পারে, তা কি? অর্থাৎ কোনটা ভুল আর কোনটা শুদ্ধ, এত আলোচনার পর নৈতিক দেওয়া যাবে না। কারণ মূল্যবোধের মাধ্যমেই মানুষ এটা নির্ধারণ করতে পারে কোনটা ভুল আর কোনটা শুদ্ধ। ওকে, দেখেন এগুলো পরীক্ষায় আসছে, এগুলো একটু প্র্যাকটিস করবেন। আমরা যদি দেখি যে মূল্যবোধ দৃঢ় হয় কেমনে? দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। মূল্যবোধ দৃঢ় হয়, খুব মজবুত হয় শিক্ষার মাধ্যমে। বুঝতে পেরেছেন? এবং শিক্ষাকে কিন্তু সব ধর্মগ্রন্থেই গুরুত্ব দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে মূল্যবোধ তৈরি করার জন্য। গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি? গণতান্ত্রিক একটু আগে পড়াইছি। মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এটা হলো পরমত সহিষ্ণুতা। পরমত সহিষ্ণুতা গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। ওকে, লেখেন এই যে পরীক্ষা আসছে প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ কোথায় ঘটে? বিকাশ কোথায় প্রাথমিকভাবে? দেখেন এখানে একটা শব্দ দিয়ে দিছে প্রাথমিকভাবে। আমি কিন্তু আপনাদেরকে বলছি যে উৎস হচ্ছে পরিবার, উৎস হচ্ছে কি? পরিবার, আর বিকাশ হচ্ছে কি? সমাজ। এখন উৎস মানে এটা প্রাইমারি, প্রাথমিক। তাহলে বলছে যে প্রাথমিক, হ্যাঁ, প্রাথমিকের কথাটা যে বলেছে যে প্রাথমিক ভাবে একজন মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ কোথায় ঘটে? এটা কিন্তু পরিবারে ঘটে প্রাথমিকভাবে। যেহেতু প্রাথমিক শব্দটা আছে, না থাকলে আমরা সমাজ দিতে পারতাম উত্তরটা। প্রাথমিকভাবে, বুঝতে পারছেন? এটা মনে রাখবেন, পরিবার, জি পরিবার। তো প্রিভিয়াস কোশ্চেন পড়েন, আমি আপনাদের প্র্যাকটিস করাই দিব, ঠিক আছে? তাই বলেন কেমন দিলাম? আজকে মূল্যবোধ নিয়ে কথা বলতেছি, প্রশ্ন সলভ করব হচ্ছে নৈতিকতা সুশাসন শেষ হইলে সলভ করতে হবে, তখন বুঝতে সুবিধা হবে। কেমন দিলাম বলেন? 1.5 ঘন্টা পার করছি, কেমন দিলাম? মানে নৈতিকতার ক্লাস তো বেশি দিলে আবার হচ্ছে একদম প্রবলেম হয়ে যাবে,
হিতে বিপরীত হয়ে যাবে। আর আপনারা চাইলে আমি আরো 1.5-2 ঘন্টা পরে শেষ করতে পারি। বলেন কি বলবো, বলেন। আরো পড়াবো, আরো 1-1.5 ঘন্টা পড়াবো, 2 ঘন্টা পড়াবো, বলেন। আরো 1.5-2 ঘন্টা পড়াবো। বলেন। বুঝেন, আপনারা পড়ান বলতেছেন, আপনাদের এনার্জি আছে, বাট পরে যেন আবার বললেন না যে মাথা গুলাইতেছে। আর আধা ঘন্টা পরে যদি বলেন মাথা গুলাইতেছে, তাহলে কিন্তু মাথায় বাড়ি মারবো। ঠিক আছে, আমরা নৈতিকতার দিকে যাব। তাইলে আমরা, যদি আপনারা করতে চান, তাইলে নৈতিকতার দিকে যাব। আবার মেন্টাল এবিলিটির ক্লাস আছে মনে হয় আজকে। নৈতিকতা পড়াবো। হ্যাঁ, বাসায় পড়তে হবে। আর ম্যাক্সিমাম ক্লাসই শেষ হয়ে গেছে, এখন রিল্যাক্সে আমি 2-1টা ক্লাস নিলাম আর কি। হ্যাঁ, ওই মেন্টাল এবিলিটি ক্লাস আছে, এটা নিয়ে আমি ভাবতেছি, নাইলে আমি পড়াইতাম। নাইলে আমি কিন্তু আপনাদেরকে ম্যারাথনের ইয়া দিয়েছিলাম, কিন্তু দেখতে পেলাম যে খিজিত স্যার মেন্টাল এবিলিটি ক্লাস নিবে। এই কারণে আর আমি আসলে সাহস পাচ্ছি না, কারণ আপনারও তো সময় দিতে হবে। যাই হোক, আমরা নেক্সট দিনে হচ্ছে নৈতিকতা এবং সুশাসনের উপরে কথা বলবো। আজকে আর আগাচ্ছি না। ভালো থাকেন সবাই। এই ভালো থাকেন। আর সবার মধ্যে যেন নৈতিকতা ডেভেলপ হয়। আর আজকে যা বলছি সব ভুলে যায়েন, ঠিক আছে? এগুলো মাথায় রাখেন না। যার নিজ নিজ কালচারে থাকেন, অন্য কালচারের দিকে কেউ যায়েন না, খবরদার।